আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি নিউজে। জানাচ্ছি এই সপ্তাহের আলোচিত আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলার পরিকল্পনা জোরদার করেছে ইসরায়েল। চীনের বিআরআই প্রজেক্ট পরিবেশের জন্য হুমকি। এবারে বিস্তারিত। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোচাবি। 2015 সালে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, তখন ইসরায়েলের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হলো। এক সাক্ষাৎকারে জেনারেল আভিভ বলেন, ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে। রাজনীতিবিদরাও এই বিষয়ে একমত। তিনি আরও বলেন, এটি খুব জটিল কাজ। অভিযান চালানোর সক্ষমতা বাড়াতে অনেক বেশি গোয়েন্দা তৎপরতা এবং বেশি অস্ত্রশস্ত্র প্রয়োজন হবে। পুরো মধ্যপ্রাচ্য এই হামলার মূল লক্ষ্য হবে জানিয়ে তিনি বলেন, হামলার লক্ষ্য সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো। অভিযান চলবে হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে। এদিকে চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআরআই প্রজেক্ট জলবায়ু পরিবর্তনের জন্য হুমকি এবং পরিবেশের অবক্ষয় ঘটানোর জন্য দায়ী। কারণ এর প্রায় 90% এনার্জি প্রকল্প কার্বন এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটি শুক্রবার জানিয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস উৎপাদনের মাধ্যমে বিআরআই প্রজেক্ট পরিবেশ ও জলবায়ুর ওপর প্রভাব বাড়িয়ে তুলতে চলেছে। বিশ্বব্যাপী কয়লা পোড়ানোর কারণেই 46% কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় এবং বিদ্যুৎ খাত থেকে উৎপন্ন হয় 72% গ্রিনহাউস গ্যাস। চীনা প্রকল্পে পরিবেশগত নির্দেশিকা খুব কমই অনুসরণ করা হয়। উড্রো উইলসন সেন্টারে চায়না এনভায়রনমেন্ট ফোরামের পরিচালক জেনিফার টার্নার বলেন, চীন যা বিক্রি করছে তা হচ্ছে চীন উন্নয়ন মডেল। কমিউনিস্ট শাসকরা বিআরআইকে পরিবেশগতভাবে টেকসই এবং সবুজ প্রকল্প হিসেবে অভিহিত করেছে, যদিও বেশিরভাগ প্রকল্প জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট অনুসারে জ্বালানি ও পরিবহনে চীনা প্রকল্পগুলি প্রচলিত উপায়ে পরিচালিত হবে এবং প্রচলিত প্যাটার্নে প্রকল্পগুলি কম কার্বন উন্নয়ন কৌশলের প্রতিশ্রুতিবদ্ধ নয়। আফগানিস্তানে $3 কোটি জরুরি সহায়তার ঘোষণা চীনের। উত্তর মেসিডোনিয়ায় হাসপাতালে আগুন লেগে 10 জনের মৃত্যু। এবারের বিস্তারিত। তালেবান সরকার গঠনের পরই আফগানিস্তানে $3 কোটি 10 লাখ জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে চীন। সিনহুয়ার নিউজে জানানো হয়, আফগানিস্তানে প্রায় $3 কোটি 10 লাখ জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে চীন, যা বাংলাদেশি মুদ্রায় 264 কোটি 18 লাখ টাকারও বেশি। চীনা সহায়তার মধ্যে থাকছে খাবার এবং করোনা ভাইরাসের ভ্যাকসিনও। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই ঘোষণা দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং লি। তিনি বলেন, আফগানিস্তান এখন বহুমুখী সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষ করে করোনা মহামারীতে মানুষের বর্তমান জীবনযাপন। আর কিছু বিষয় আছে আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু। আফগান জনগণকে বাঁচাতে প্রয়োজন বিভিন্ন দেশের অর্থনৈতিক সহায়তা। আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য, উন্নয়নের জন্য, তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে উত্তর মেসিডোনিয়ার টেটোভা শহরের করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য অস্থায়ী একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। শহরের পশ্চিম অংশের একটি হাসপাতালে আগুন নেভাতে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। কয়েক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘণ্টাখানেকের মধ্যে শহরের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভ্যাঙ্কো ফিলিপসে এক টুইট বার্তায় বলেন, হাসপাতালের আগুনে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, তবে একে খুবই দুঃখজনক দিন বলে আখ্যায়িত করেছেন তিনি। আফগানিস্তানের নতুন মন্ত্রীদের নাম যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায়। ভারত সফর শেষে এখন পাকিস্তানে সিআইএ প্রধান। এবারে বিস্তারিত। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সম্প্রতি অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। তবে তালেবানের ঘোষিত কয়েকজন মন্ত্রীর নাম যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কালো তালিকায় রয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দোহা চুক্তিতে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া ইসলামী আমিরাতের সকল সদস্যকে স্বীকৃতি দিয়েছে আমেরিকা। কাজেই তাদের নাম জাতিসংঘ এবং আমেরিকার কালো তালিকা থেকে বাদ দেওয়া উচিত। কিন্তু তালেবানের এই দাবি এখন পর্যন্ত ওয়াশিংটন মেনে নেয়নি। তিনি বলেন, ইসলামী আমিরাত আফগানিস্তান এই ঘটনাকে দোহা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে।
ওই চুক্তিতে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। এর আগে মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে তালেবানের নতুন অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন মুজাহিদ। তার পক্ষ থেকে ইসলামী আমিরাত আফগানিস্তানের মন্ত্রিসভা ঘোষিত হওয়ার পর আমেরিকা জানায়, ওই মন্ত্রিসভায় কয়েক সদস্যের পাশাপাশি হাক্কানি পরিবারের সকল সদস্যের নাম ওয়াশিংটনের সন্ত্রাসবাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ভারত সফর শেষে আফগান সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকের জন্য পাকিস্তান সফর করেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই প্রধান ফায়েজ হামিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের এক বিবৃতিতে এ তথ্যটি জানানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, দ্বিপক্ষীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সিআইএ প্রধান। বৈঠকে পাকিস্তান সিআইএ প্রধানকে জানিয়েছে, আফগান জনগণের স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এই অঞ্চলে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, সিআইএ প্রধান আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন। এর আগে দিল্লিতে সিআইএ প্রধান অত্যন্ত গোপনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার যখন সরকার ঘোষণা করেছে তালেবান, তার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জানুয়ারিতেই ইরাক থেকে সকল সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এবারে বিস্তারিত। আবারও ফিলিস্তিনের গাজায় শুক্রবার সন্ধ্যায় বিমান হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধ বিমান গাজার কয়েকটি স্থানে ওই বোমা হামলা চালায়। খবরটি আল জাজিরার। হামাসের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি আরও দাবি করেছে, হামাসের রকেট হামলার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েল দাবি করেছে, গত সপ্তাহে দেশটির কারাগার থেকে পলাতক 6 ফিলিস্তিনি বন্দীর মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। আটক 2 কারাগার পলাতক বন্দীর নাম জাকারিয়া জুবায়েদি এবং মাহমুদ আল আরিদা। তারা দুজনই ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য। এদিকে যুক্তরাষ্ট্র আগামী বছরের 31 জানুয়ারির মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করবে বলে জানিয়েছে। খবরটি সংবাদ মাধ্যম পার্স টুডে। এ বিষয়ে ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র তাহসিন আল খাফাজি জানান, ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত আলোচনার ভিত্তিতে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, এরই মধ্যে মার্কিন সেনারা ইরাক ছাড়তে শুরু করেছে। আইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি নেই বললেই চলে। প্রসঙ্গত, সাদ্দাম সরকারের পতনের পর 2003 সাল থেকে ইরাকে দখলদার মার্কিন সেনারা অবস্থান করছে। ইরাকের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো মার্কিন সেনা উপস্থিতির বিরোধী। ইরাকের সংসদও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পরমাণু স্থাপনার ফুটেজ IAEA-কে দেবে না ইরান। টুইন টাওয়ারে হামলার প্রথম নথি প্রকাশ FBI-এর। এবারে বিস্তারিত। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য বর্তমানে তেহরান সফর করছেন। তেহরান সফরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভির ফুটেজ ওই সংস্থাকে সরবরাহ করার বিষয়ে আলোচনা হচ্ছে। খবরটি ইরনার। তবে ইরান জানিয়েছে, সিসিটিভির ফুটেজ আর IAEA-কে দেওয়া হবে না। গ্রোসি শনিবার রাতে তেহরানে পৌঁছানোর পর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইরানের গণমাধ্যম কথা জানিয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইরান এইসব ক্যামেরার ফুটেজ IAEA-কে সরবরাহ করতে সম্মত হওয়ার পরই গ্রোসি তেহরান সফর করতে রাজি হয়েছেন। তবে ইরান বলছে, পরমাণু স্থাপনার ফুটেজ আলোচনার জন্য নয়। IAEA-এর পর্যবেক্ষণ যন্ত্রের ত্রুটি মেরামত সংক্রান্ত আলোচনার উদ্দেশ্যে রাফায়েল গ্রোসি তেহরান সফরে এসেছেন এবং তার এ সফরের অন্য কোনো এজেন্ডা নেই। এদিকে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ঘটনায় প্রথম নথি প্রকাশ করল দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। CNN-এর খবরে জানানো হয়, সেখানে 9/11 সন্ত্রাসী হামলার তদন্তের সঙ্গে সম্পর্কিত একাধিক নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2001 সালের 11 সেপ্টেম্বর 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের 2টি আকাশচুম্বী ভবনে হামলা চালানো হয়। হামলার জন্য বিমান ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদের সৌদি সরকার সমর্থন দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। ওই হামলা ছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ একটি হামলা। শুধু আমেরিকানদের জন্যই নয়, গোটা বিশ্বই চমকে গিয়েছিল ঘটনার ভয়াবহতায়। সেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনেও হামলা চালানো হয়।
এছাড়া ছিনতাই হওয়া আরও একটি বিমান বিধ্বস্ত হয়েছিল পেনসিলভেনিয়ায়। প্রথম বিমানটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল 8:46 নর্থ টাওয়ারে আঘাত হানে। প্রথম বিমানটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল 8:46 নর্থ টাওয়ারে আঘাত হানে। দ্বিতীয় বিমানটি সাউথ টাওয়ারে বিধ্বস্ত হয় এর অল্প কিছুক্ষণ পরই। তৃতীয় বিমানটি পেন্টাগনের সদর দপ্তরের পশ্চিম অংশে আঘাত হানে স্থানীয় সময় সকাল 9:37। রাজধানী ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে ছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের বিশাল এই সদর দপ্তর। এরপর সকাল 10:03 চতুর্থ বিমানটি আছড়ে পড়ে পেনসিলভেনিয়ার এক মাঠে। এদিকে ভয়াবহ ওই হামলার নথি প্রকাশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশ দেওয়ার পর এফবিআই এ সংক্রান্ত নথি প্রকাশ করল। 9/11 হামলার ঘটনার 20 বছর পর এফবিআই এর তদন্ত নথি প্রকাশ। এবারে বিস্তারিত। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলায় হতাহত স্বজনদের 20 বছরের জিজ্ঞাসার অবসান ঘটালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হামলা ও বিমান ছিনতাইয়ে সৌদি আরব জড়িত কিনা মার্কিনীদের সেই প্রশ্নের উত্তর দিতে শনিবার তদন্ত সংক্রান্ত প্রথম নথি প্রকাশ করল এফবিআই। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশের প্রকাশিত 16 পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, 9/11-এর ঘটনায় সৌদি দূতাবাসের কর্মকর্তারা জড়িত ছিলেন। খবরটি এনপিআর এবং এএফপির। নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা 9/11 ঘটনার জন্য জড়িত ছিলেন। তাদেরই একজন মুসায়েদ আহমেদ আল জারা। অবশ্য মুসায়েদ তার সংশ্লিষ্ট থাকার কথা অস্বীকার করেছেন। ঘটনার সময় মুসায়েদ ওয়াশিংটনে সৌদি কনসুলেটে কর্মরত ছিলেন। সৌদি কূটনীতিক যে দুজন হাইজ্যাকারকে সহায়তা করেছিলেন তারা হলেন নওয়াম আল হাজমি এবং খালিদ আল মিধার। তারাও সৌদি নাগরিক ছিলেন। টুইন টাওয়ারে হামলার কয়েকদিন আগে তারা কলেজ ছাত্র পরিচয়ে যুক্তরাষ্ট্রে আসেন। তারা দুজনই আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 77-এ ছিলেন। এই দুই হাইজ্যাকার লস অ্যাঞ্জেলেসে এক সৌদি কূটনীতিকের অ্যাপার্টমেন্টে আশ্রয় নেন। নওয়াম আল হাজমি এবং খালিদ আল মিদারকে আল কায়দা নেতা ওসামা বিন লাদেন 9/11 হামলার জন্য বাছাই করেন। ফাহাদ আল তুমাইরি নামে আরেক সৌদি নাগরিকের সংশ্লিষ্টতার কথা বলেছে এফবিআই। টুইন টাওয়ারে হামলার জন্য জিআইএ নামে যে সশস্ত্র ইসলামী গ্রুপকে দায়ী করা হয়, যার সঙ্গে সৌদি সংশ্লিষ্টতা ছিল। জিআইএর মতো জিএসপিসি নামে আরেকটি গ্রুপের আল কায়দা সংশ্লিষ্টতা ছিল। 9/11 হামলায় সৌদি গোয়েন্দা কর্মকর্তা ওমর আল বায়ুমি জড়িত ছিলেন বলে এফবিআই সন্দেহ করছে। বিবিসি বলেছে, 16 পৃষ্ঠার ওই নথি ব্যাপকভাবে সম্পাদনা করা হয়েছে। এটি এমন একটি উৎসের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে যার পরিচয় গোপন রাখা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, 9/11 হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে সৌদি আরবের সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হামলার ঘটনার 20 বছর পর সৌদি সরকারের বিরুদ্ধে জড়িত থাকার সূত্র একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখা হচ্ছে। আগামী 6 মাসের ভেতরে আরও একটি প্রতিবেদনের প্রকাশ করবে এফবিআই। অ্যান্ড্রয়েড কাস্টমাইজেশন ব্লক করার জন্য গুগলকে 177 মিলিয়ন জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। এবার বিস্তারিত। মার্কিন প্রযুক্তি জায়ান্টের দ্বিতীয় ধাক্কায় দক্ষিণ কোরিয়া একটি অবিশ্বাস নিয়ন্ত্রক তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কাস্টমাইজড সংস্করণগুলি ব্লক করার জন্য অ্যালফাবেট ইঙ্কের গুগল 207 বিলিয়ন ওন অর্থাৎ $176.64 মিলিয়ন জরিমানা করেছে। কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন কেএফটিসি মঙ্গলবার বলেছে যে ডিভাইস নির্মাতাদের সাথে গুগল প্রভাবশালী বাজার অবস্থানের অপব্যবহার করা হয়েছে, যা মোবাইল অপারেটিং সিস্টেম বাজারের প্রতিযোগিতা সীমাবদ্ধ করে। গুগল এক বিবৃতিতে বলেছে যে তারা আপিল করতে চায়। এতে বলা হয়েছে, এই রায় অন্যান্য প্রোগ্রামের সাথে অ্যান্ড্রয়েডের সামঞ্জস্যের সুবিধাগুলি উপেক্ষা করে এবং ভোক্তাদের দ্বারা উপভোগ করা সুবিধাগুলিকে উপেক্ষা করে। দক্ষিণ কোরিয়ার টেলিকমিউনিকেশন বিজনেস অ্যাক্টের একটি সংশোধনী, যাকে গুগল বিরোধী আইন বলা হয়, এই জরিমানা কার্যকর হয়। কেএফটিসি জানিয়েছে, গুগল অ্যাপ স্টোর লাইসেন্স সংক্রান্ত মূল চুক্তিতে স্বাক্ষর করার সময় ডিভাইস উৎপাদনকারীদের অ্যান্টি ফ্র্যাগমেন্টেশন চুক্তি মেনে চলায় প্রতিযোগিতায় বাধা দেয়। চুক্তিটির অধীনে নির্মাতারা তাদের হ্যান্ডসেটগুলো অ্যান্ড্রয়েডের পরিবর্তিত সংস্করণ দিয়ে সজ্জিত করতে পারেনি, যা অ্যান্ড্রয়েড ফর্ক নামে পরিচিত। এটি গুগলকে মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে তার বাজারের আধিপত্য বজায় রাখতে সাহায্য করেছে। নিয়ন্ত্রক বলেছে যে জরিমানাটি সবচেয়ে বড় জরিমানা হতে পারে। 2013 সালে স্যামসাং ইলেকট্রনিক্স কো লিমিটেড একটি কাস্টমাইজড অপারেটিং সিস্টেম সহ একটি স্মার্ট ওয়াচ চালু করেছিল, কিন্তু গুগল এই পদক্ষেপকে অ্যান্টি ফ্র্যাগমেন্টেশন চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করার পর একটি ভিন্ন অপারেটিং সিস্টেমে সুইচ করেছিল। এ ব্যাপারে স্যামসাং ইলেকট্রনিক্স কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কোভিড-19-এর কারণে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ায় সাইবার অপরাধ। এবার বিস্তারিত।
অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার ACSC ২০ জুন ২০২১ পর্যন্ত প্রতি ১০ মিনিটে একটি সাইবার ক্রাইম রিপোর্ট পেয়েছে। অস্ট্রেলিয়ার সহকারী প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রু হেস্টি এক বিবৃতিতে বলেছেন, হ্যাকাররা অনলাইনে দূরবর্তীভাবে কাজ করা লোকদের দিকে তাদের মনোযোগ পরিবর্তন করেছে এবং কোভিড দ্বারা সৃষ্ট ভয় ব্যবহার করে দুর্বল এবং স্বাস্থ্য পরিষেবাগুলিকে গুপ্তচর বৃত্তি চালাতে এবং অর্থ ও সংবেদনশীল ডেটা চুরি করতে সক্রিয়ভাবে লক্ষ্যবস্তু করেছে। স্বাস্থ্য খাত দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রমণের খবর দিয়ে র্যানসমওয়্যার ঘটনা প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। র্যানসমওয়্যার সফটওয়্যার ভুক্তভোগীদের ডেটা এনক্রিপ্ট করে কাজ করে এবং সাধারণত হ্যাকাররা ভিকটিমদের একটি পাসকোড অথবা একটি কি প্রদান করে যা ক্রিপ্টোকারেন্সি পেমেন্টের বিনিময়ে পুনরুদ্ধার করতে পারে, যেটা কয়েক মিলিয়ন ডলারে চলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চলতি বছরের জুলাই মাসে অস্ট্রেলিয়া সহ চীনকে বৈশ্বিক সাইবার দমন অভিযানের জন্য অভিযুক্ত করেছেন, যা তাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি। ACSCর তদন্তে আরও জানা গেছে, আইডি কেয়ার, যা পরিচয় চুরির শিকারদের সহায়তার জন্য নিয়ন্ত্রকদের সাথে কাজ করে, যাদের বিরুদ্ধে 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত অভিযোগের পরিমাণ 47% বেড়েছে। আইডি কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড লেসি বলেন, এটি স্ক্যামারদের জন্য একটি নিখুঁত ঝড়, যা তাদের শর্ত যা তারা পছন্দ করে এবং সমৃদ্ধ হয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।